হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা। আগের ভিডিওতে আমি পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন, এখানে আমি খসড়া কমিটি গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব প্রস্তাবনা অর্থাৎ ভারতীয় সংবিধানের দর্শন নিয়ে। চলো আলোচনা শুরু করা যাক। প্রস্তাবনা অর্থাৎ যাকে আমরা ভারতীয় সংবিধানের দর্শন বলতে পারি। সংবিধানের দর্শন বলতে সাধারণত সেই সব আদর্শ বা নীতিসমূহকে বোঝায় যেগুলির উপর ভিত্তি করে সংবিধান দাঁড়িয়ে থাকে। ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তির অনুসন্ধান করতে গেলে জওহরলাল নেহেরু যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ করেছেন সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। 1946 সালের 13 ডিসেম্বর গণপরিষদে নেহেরু ওই প্রস্তাব পেশ করেছিলেন এবং 1947 সালের 22 জানুয়ারি সংশোধিত আকারে তা গৃহীত হয়েছিল। ওই প্রস্তাবে বর্ণিত আদর্শসমূহকে স্বাধীন ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্থান দেওয়া হয়েছে। প্রস্তাবনার মধ্যেই ভারতীয় সংবিধানের আদর্শ ও নীতিগুলি বর্ণনা করা হয়েছে। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি। সংবিধান রচয়িতারা সংবিধান রচনার সময় যেসব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবধারার দ্বারা পরিচালিত হয়েছিলেন, প্রস্তাবনার মধ্যে তার সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। প্রস্তাবনার মধ্যে গণ সার্বভৌমিকতা, রাষ্ট্রীয় সার্বভৌমিকতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সাধারণতন্ত্রের ভাবাদর্শকেই কেবল গ্রহণ করা হয়নি, প্রস্তাবনার মধ্যে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক সমাজবাদ প্রতিষ্ঠা করার ইঙ্গিত রয়েছে। ভারতে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করার উপরেও প্রস্তাবনায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কে সুব্বা রাও মন্তব্য করেছিলেন যে যেসব মূলনীতি বা আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তা প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধ অবস্থায় বর্তমান রয়েছে। এবার প্রস্তাবনার তাৎপর্য বলতে কি বোঝায়? প্রথমেই বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে। তার মানে প্রস্তাবনাটি ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে জনগণের জন্য ন্যায় বিচার, সমতা এবং স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা করে। ভারতীয় সংবিধানে বর্তমান প্রস্তাবনাটির শপথটি হল, আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা, সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ভোগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতির ঐক্য, সংহতি, নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববোধের প্রসারকল্পে আজ 1949 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। এই প্রস্তাবনায় 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল প্রস্তাবনার সঙ্গে কিছু অংশ যোগ করা হয়েছিল। সেগুলি হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি। এই শব্দগুলি প্রস্তাবনায় সংযোজিত করা হয়েছিল। এবার আমি প্রস্তাবনার বিষয়বস্তুগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। যেখানে প্রথমে বলা হয়েছে আমরা ভারতের জনগণ, অর্থাৎ এই কথার অর্থ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গণ সার্বভৌমিকতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে আমরা ভারতের জনগণ 1949 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। এর অর্থ ভারতের জনগণই হল সংবিধানের রচয়িতা এবং চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। গণপরিষদে বক্তব্য রাখতে গিয়ে আম্বেদকর মন্তব্য করেছিলেন
যে ভারতীয় সংবিধানের উৎস হল জনগণ এবং এর কর্তৃত্ব ও সার্বভৌমিকতা জনগণের হাতেই ন্যস্ত থাকবে এবং একে মান্য করা প্রতিটি ভারতবাসীর কর্তব্য। দ্বিতীয় বিষয়বস্তুটি হল ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র বলা হয় কেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। ভারত সার্বভৌম রাষ্ট্র কিনা তা জানতে হলে সার্বভৌমিকতা বলতে কী বোঝায় তা আলোচনা করা প্রয়োজন। সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের নিরঙ্কুশ, সর্বশ্রেষ্ঠ ও অবাধ ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার দুটি প্রধান দিক আছে, একটি আভ্যন্তরীণ এবং অন্যটি বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে বোঝায় রাষ্ট্রের অভ্যন্তরে অর্থাৎ রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে রাষ্ট্রের আইন হলো চূড়ান্ত ও অপ্রতিহত। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান সেই আইন অমান্য করতে পারবে না। বাহ্যিক সার্বভৌমিকতা হলো বহিঃশত্রুর যে কোনো ধরনের আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করা। অতএব সার্বভৌমিকতার এইসব দিক লক্ষ্য করে আমরা ভারতবর্ষকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে অভিহিত করতে পারি। একদিকে ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে রাষ্ট্রীয় আইন চূড়ান্ত, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত সরকার স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি অনুসরণ করতে পারে, কারণ সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকার বিদেশি রাজ্য যেমন অধিকার করতে পারে তেমনি তার সংবিধানের নির্দেশ মেনে ভারতের কোনো অংশ বিদেশি রাষ্ট্রের হাতে সমর্পণও করতে পারে। সংবিধান অনুযায়ী পার্লামেন্ট সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে রাজ্য গঠন, পুনর্গঠন ও রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। সুতরাং বলা যায় ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী। পরবর্তী বিষয়বস্তু ছিল যে ভারতকে সমাজতান্ত্রিক বলা হয় কেন। ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক কথাটি ছিল না। 1976 সালে সংবিধানের 42তম সংশোধনে ভারতকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, যেসব ক্ষেত্রে জাতীয়করণ করা প্রয়োজন বলে আমরা মনে করব সেগুলির জাতীয়করণ করা হবে। তবে কেবল জাতীয়করণই আমাদের সমাজতন্ত্র নয়, ভারতের মূল সংবিধানে ব্যক্তিগত সম্পত্তিকে মৌলিক অধিকারের অংশে লিপিবদ্ধ করা হলেও 1978 সালে সংবিধান সংশোধন করার ফলে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয় এবং বিধিবদ্ধ আইনের অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া ভারতে মিশ্র অর্থব্যবস্থা প্রবর্তিত হওয়ায় ভারতে রাষ্ট্রায়ত্ত শিল্প বাণিজ্যের পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীনে পরিচালিত শিল্প বাণিজ্য বর্তমান রয়েছে। তাছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের নীতি গৃহীত হওয়ার ফলে দেশি বিদেশি পুঁজিপতি শ্রেণীর অবাধ মুনাফা লুণ্ঠনের গতি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ভারতে গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তারা ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন, শ্রেণী সংগ্রামের অপরিহার্যতা প্রভৃতি বিষয়ে আস্থাশীল নন। তারা শান্তিপূর্ণ উপায়ে ক্রমবিবর্তনের মাধ্যমে কিংবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অবাস্তব স্বপ্ন দেখেন। তাছাড়া 2012 সালের ডিসেম্বর মাসে মনমোহন সিং এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আইনি ব্যবস্থার সাহায্যে বিদেশি পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছেন। তারপর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বক্ষেত্রে বিদেশি পুঁজিপতিদের প্রত্যক্ষ বিনিয়োগের হার বৃদ্ধির কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে 2015 সালে লোকসভা ও রাজ্যসভায় বিমা বিল পাশ করানোর কথা বলা যায়, যেখানে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা 26% থেকে বৃদ্ধি করে 49% করা হয়েছে। অতএব বলা যায় যে সমাজতন্ত্রের প্রকৃত রূপ ভারতে প্রতিষ্ঠিত হয়নি, বরং 20 শতকের 90-এর দশক থেকে কেন্দ্রীয় সরকারকে উদারীকরণ ও বেসরকারীকরণের কর্মসূচি গ্রহণ করতে দেখা গেছে। পরবর্তী বিষয়বস্তুটি হচ্ছে যে ভারতকে ধর্মনিরপেক্ষ বলা হয় কেন বা ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি। প্রথমে বলি যে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা যায় কি না তা নিয়ে মতপার্থক্য রয়েছে।
কারণ যে মানদণ্ডের ভিত্তিতে পাশ্চাত্য দেশগুলিতে ধর্মনিরপেক্ষতাকে বিচার বিশ্লেষণ করা হয়, সেই মানদণ্ড ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা তা নিয়েও যথেষ্ট যুক্তিতর্ক রয়েছে। বিশেষজ্ঞরা একটি বিশেষ অর্থে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায় বলে মনে করেন। যেমন ইতিহাসবিদ ডি.ই. স্মিথ বলেছেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসাবে গণ্য করে এবং যা সাংবিধানিকভাবে বিশেষ কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। এ.এস. আয়াঙ্গার বলেছিলেন, ধর্মনিরপেক্ষ বলতে একথা বলতে চাইছি না যে কোনো ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই এবং আমাদের দৈনন্দিন জীবনে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না কিংবা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। মূল সংবিধানের কোথাও ভারতকে ধর্মনিরপেক্ষ বলে বর্ণনা করা না হলেও 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়। 1976 সালের 16 অক্টোবর নতুন দিল্লিতে অনুষ্ঠিত সংবিধান সংশোধন বিষয়ক কনভেনশনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি দেবকান্ত বড়ুয়া মন্তব্য করেছিলেন যে সব ধর্মের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। দেশের মধ্যে ক্ষুদ্র বৃহৎ সব সম্প্রদায়ের সমান মর্যাদা সম্মান রক্ষায় রাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করবে। তবে প্রস্তাবনায় ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে বর্ণনা করা হলেও ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায় তা বলা হয়নি। ফলে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি নিজেদের ইচ্ছে মতো ধর্মনিরপেক্ষতা শব্দটির ব্যাখ্যা দিতে শুরু করে। তো স্টুডেন্টস, প্রস্তাবনার বিষয়বস্তুগুলির আলোচনা আজ আমি এত অবধিই রাখলাম। বাকি বিষয়বস্তুগুলির আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করব। নমস্কার।